এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। ঝাঁঝালো কণ্ঠে বাধা প্রদান করলো আদ্র। তুলির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। আদ্র তাকালো না একটু। গাড়ি থেকে নেমে তুলির পাশে দরজাটা খুলে ডান হাতটা চেপে ধরল শক্ত করে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুলির দিকে, যা তুলিকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভয় থেকে থেকে কেঁপে উঠছে তুলি। রাগে ধপ করে জ্বলে উঠল আদ্রর পুরো মস্তিষ্ক। রোষপূর্ণ চাহনি ছড়িয়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, যদি এক ফোঁটা অশ্রু ঝরাতে দেখেছি তাহলে আজ খুন করবো তোকে। তুলিকে টেনে হলরুমে নিয়ে আসলো আদ্র। সায়রা বেগম আমরিনকে খাইয়ে দিচ্ছিলেন নিজ হাতে। যেই না এক লোকমা ভাত আমরিনের মুখে পড়ে দিল, দেখতে পেল আমরিনের মুখভঙ্গি হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। বহু কষ্টে লোকমাটা গিলে নিল আমরিন। চোখের ইশারায় সামনে তাকাতে বলল সায়রা বেগমকে। দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই স্তব্ধ হয়ে গেলেন। ছেলের পেছনে নত মস্তকে থাকা তুলিকে দেখে হাত ধুয়ে উঠে আসলেন তড়িঘড়ি করে। মেয়েটার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আদ্র? তুলিকে এইভাবে ধরে এনেছিস কেন? কিচ্ছু হয়নি, বউকে নিয়ে এলাম একেবারে। আর দিচ্ছি না, তোমার বোনকে জানিয়ে দাও। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিয়ে তুলির হাতটা ছেড়ে দিল আদ্র। টি টেবিলের উপর থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সায়রা বেগম পিছু ডাকলেন। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে বললেন, একেবারে নিয়ে এসেছিস মানে? আমার বউ উঠতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে, অন্যের দুঃখ কষ্টের ভাগিদার হওয়া, সহানুভূতি হওয়া শিখে গেছে। সব মিলিয়ে খুব বড় হয়ে গেছে। তাই আমি আমার বউকে নিয়ে এসেছি। কোনো শর্ত সহ্য করতে রাজি নই আমি। তাচ্ছিল্যের স্বরে তুলির দিকে অপলকভাবে তাকিয়ে কথাগুলো বলল আদ্র। তুলির চোখে জল টলমল করছে। ভয়ের দৃষ্টি সরিয়ে নিয়েছে ঝটপট। এত ভয় কখনো পায়নি এর আগে আদ্রকে। হয়তো আগে আদ্রর এমন রূপের সম্মুখীন হতে হয়নি তাই। সায়রা বেগম ইতস্তত কণ্ঠে বলতে লাগলেন, কিন্তু কি? শর্ত ছিল ইন্টার ফাইনাল দেওয়ার পর তুলিকে এই বাড়িতে আমার হাতে তুলে দেওয়া হবে। কারণ খালা, খালু, বাবা দৃষ্টিতে তুলি এখনো ছোট। আমি যদি আমার বউকে খাইয়ে পরিয়ে যত্ন নিয়ে বড় করতে পারি, তাহলে কি এই শর্ত নিছক নয়? আমার পক্ষে আর এক মুহূর্তও কোনো শর্ত মানা সম্ভব না বউ আমার। তাই আমি নিয়ে এসেছি। একটু থামলো আদ্র। কণ্ঠে একরাশ গম্ভীরতা ঢেলে বাঁকা হেসে বলে উঠল, তোমার মনে আছে মা? নাও থাকতে পারে, স্মরণ করিয়ে দিচ্ছে। তোমার পিছনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে 4 বছর আগে নিজের ছেলের বউ করে আনার জন্য অন্য একটা মেয়েকে আমার জীবন থেকে সরিয়েছিল অন্যায়ভাবে। আর যখন আমি তুলিকে চাইছি, কেন দূরে সরিয়ে রাখছ? আমি ধৈর্যশীল, তবে অতটাও নয় যতটা ধৈর্য ধরলে আমার নিজেরই নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে। আদ্রের কথায় আঁতকে উঠলেন সায়রা বেগম। পেছন ফিরতেই চোখে পড়ল তুলির বিস্ময়কর দৃষ্টিপাত। তুলির চোখের জল শুকিয়ে গেছে। অন্য এক চিন্তা হানা দিয়েছে মনের মধ্যে। অন্য একটা মেয়ে মানে? সূক্ষ্ম বিষাদ অনুভব করল তুলি। সায়রা বেগম ফের ছেলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আদ্রর ঠোঁটের কোণের হাসিটা প্রগাঢ় হল। শান্ত শোনালো কণ্ঠস্বর, অন্যায়কারী তুমি একা নও, সেও ছিল। তবে আমি কৃতজ্ঞ তোমার প্রতিমা। তুমি আমাকে সুন্দর একটা পৃথিবী দেখিয়েছ, আমার অস্তিত্বের সন্ধান দিয়েছ। তুলিকে যদি কেউ এই বাড়ি থেকে নিয়ে যায়, তাহলে আমার ছায়াও এই বাড়িতে দেখবে না তোমরা। আদ্র শান্ত কণ্ঠের হুমকি শুনে বুকটা হাহাকার করে উঠল সায়রা বেগমের। তিনি আর কোনো ভুল করতে চান না। একটা ভুলের মাসুল দিতে হচ্ছে 4টা বছর ধরে। এক মুহূর্ত দাঁড়ালো না আদ্র। তুলির দিকে একবার চেয়ে সোজা চলে গেল সিঁড়ির ধাপ অতিক্রম করে। ছেলের যাওয়ার দিকে চেয়ে ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সায়রা বেগমের। তুলির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আদ্রর রুমে জামা। তুলি বিষয়ে জড়ীভূত হয়ে গেল। চোখের পলকেই শ্যাম বরণ চেহারাটা কেমন রাঙা হয়ে উঠল। আলতো হাসলেন সায়রা বেগম। আদুরে কণ্ঠে বললেন, তুই এখন না গেলে আমার ছেলেটা ভীষণ রেখে যাবে। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল তুলি। মাথা নাড়িয়ে নত মস্তকে সিঁড়ি বেয়ে উঠে গেল। আমরিন চিন্তাগ্রস্ত স্বরে আওড়ালো, ভাইয়া বোধ হয় কোনো বিষয় নিয়ে রেগে আছে আম্মু। তুমি রাতে আব্বু আসলে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলো। আমি চাই না ভাইয়া এই বাড়ি ছেড়ে আবারও চলে যাক। শূন্য শূন্য লাগে বাড়িটা। মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সায়রা বেগম। হেসেই বলে উঠলেন, তোর ভাইয়াকে আটকে রাখার জন্য তুলি যথেষ্ট। কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে আদ্রর রুমে ঢুকল তুলি। নীরবতার ছড়াছড়ি পুরো রুম জুড়ে। তুলির বুকের ধুকফুকানি বেড়ে গেল। ব্যালকনি থেকে একটা শীতল হাওয়া ছুঁয়ে দিয়ে গেল। এলোমেলো করে দিয়ে গেল কয়েকটা চুল।
চারিদিকে নজর বুলিয়ে তুলি বেলকানির দিকে পা বাড়ালো। বাতাসের দাপটে সাদা পর্দাগুলো উঠছে বাধাহীন। আকাশটা হুট করে কালো মেঘে ঢেকে গেছে, হয়তো বর্ষণ হবে। তুমুল বেগে বর্ষণ, শীতল হাওয়া তারই বার্তা বয়ে চলেছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল তুলি। ব্যালকানির দরজা লাগিয়ে রুমে আসতেই চোখে পড়ল সদ্য শাওয়ার নিয়ে আসা আদ্রকে। সাদা একটা গেঞ্জি পরে আদ্র চুলের পানি ছাড়ছে হাত দিয়ে। রুমে কারো উপস্থিতির আভাস পেয়েও ফিরে তাকালো না। বাধ্য হয়ে তুলি ভীত সন্ত্রস্ত হয়ে এগুতেই আদ্র কতগুলো জরুরি ফাইল নিয়ে বসে পড়ল চেক করতে। গতকাল হসপিটাল থেকে ফাইলগুলো নিয়ে এসেছিল। ফাইলে নজর রেখে দুর্বোধ্য হেসে বলল, আজ হসপিটাল থেকে লেকের পাশের রাস্তা দিয়ে ব্যাক না করলে কখনোই জানতে পারতাম না আমার তুলা আমাকে মিথ্যা বলে। যন্ত্রণাদায়ক পীড়ন ছড়িয়ে পড়ল তুলির সারা শরীরে। আদ্রর অভিমান মিশ্রিত দৈবাত বাক্যটা তার মন মেনে নিতে পারল না। হাও মাও শব্দ করে প্রচণ্ড জোরে কেঁদে উঠল। ছুটে এসে সবকটা ফাইল ফেলে দিল ফ্লোরে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে জায়গা খুঁজতে লাগলো আদ্রর প্রশস্ত বুকে। হতভম্ব হয়ে গেল আদ্র। কয়েক পলক স্তম্ভিত থেকে নিজেই তুলির কোমল দেহটাকে বুকের সাথে মিশিয়ে নিল। ভেজা অনুভব করল বুকের এক পাশে। তুলির মাথায় হাত রেখে কানের কাছে করুণ স্বরে ফিসফিস করে বলল, হৃৎপিণ্ড বরাবর মাথা রেখে কাঁদছো তুমি তুলি? আমার রক্তাক্ত হৃৎপিণ্ডের আর্তনাদ কি শুনতে পাচ্ছ তুমি? যদি পারো তাহলে কাঁদবে না প্লিজ, ভীষণ কষ্ট হয় আমার। কথাগুলো কর্ণগোচর হতেই তুলির কান্নার বেগ কমে এলো। থেমে গেল একটা সময়। অশ্রুসিক্ত কণ্ঠে বুকে মুখ গুজে বলে উঠল, কোনোদিনও আর মিথ্যে বলবো না আদ্র, কোনোদিনও না। আপনি আমার সাথে রাগ করে থাকবেন না, ভালোবাসা বন্ধ করবেন না। তুলির অশ্রু ভেজা কণ্ঠে বোকা বোকা কথা শুনে স্মিহিত হাসল আদ্র। ফ্লোরের দিকে নজর ঠেকতেই দৃষ্টি করুণ হয়ে এলো। ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইলগুলো। প্রত্যেকটা ফাইল খুবই জরুরি। আদ্র ফাইলগুলোর দিকে তাকিয়েই তুচ্ছ করে মনে মনে বলল, আমার বুকে থাকা মেয়েটা আমার কাছে তোদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোদের না হয় কষ্ট করে আবার গুছিয়ে নেব, কিন্তু আমার তুলাকে ছাড়া আমি অগোছালো হয়ে পড়ব। তুলিকে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আদ্র। আদ্রের হাতে মাথা রেখে লজ্জায় চোখ বুঁজে রইল তুলি। আবেগের বসে যেন হুঁশ হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য। এখন লজ্জায় বুকে হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। নিচ থেকে আদ্রর এতটা কাছে এসেছে যা তুলির জন্য এভারেস্ট জয় করার সমান। নিজের হাতের মুঠোয় তুলির একটা হাত পুড়ে নিল আদ্র। পুরো রুমে শীতলতা। বৃষ্টি ইতোমধ্যেই ধরনের বুকে আছড়ে পড়ছে প্রবলভাবে। তুলি সারা শরীর শিউড়ে উঠল। ছোট্ট দেহে কিছুটা ভার অনুভব করল। ঠান্ডার মাঝেও ঘামতে লাগলো দেহ। কলেজ ড্রেসটা পুনরায় ঘামে ভিজতে লাগলো। এইবার টনক নড়ল তুলির। আদ্রর গা থেকে মিষ্টি একটা ঘ্রাণ নাকে দোলা দিতেই লজ্জায় চুপসে গেল। এতক্ষণ অবধি ঘরমাক্ত ড্রেস নিয়েই আদ্রর সাথে মিশেছিল ব্যাপারটা কেমন জঘন্য। আদ্র বোধহয় মনে মনে তাকে খাটা উপাধিও দিয়েছে। তুলে উঠে যাওয়ার প্রয়াস করতে আদ্র হাত চেপে ধরল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। কোথায় যাচ্ছ? তুলিয়া আমতামতা করে জবাব দিল, ফ্রেশ হব। আর একটু পরে যেও। কলেজ ড্রেসটা ময়লা হয়ে আছে, ঘামে ভিজে। তো কপট রাগ দেখিয়ে প্রশ্ন করল আদ্র। হাত টেনে তুলিকে নিজের কাছে নিয়ে আসলো। গালে শুষ্ক ঠোঁট ছুঁয়ে দিতেই তুলি কম্পমান হাতে খামছে ধরল আদ্রের বুকের কিছুটা অংশ। নিষ্পলক চেয়ে রইল আদ্র তুলির অস্থিরতা মাখা মুখশ্রীতে। ক্ষীণ স্বরে আওড়ালো, ঘামে চুপচুপে কালো ড্রেসে পরন্ত এক দুপুরে তোমাকে প্রথম দেখেছিলাম তোরা। অতিশয় বিস্মিত হলো তুলি। চোখ মুজে থেকেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। নিঃশ্বাসের উত্তাপে কণ্ঠনালী শুকিয়ে এলো আদ্রর। শির দ্বারা বেয়ে গড়িয়ে গেল শীতল স্রোত। তুলির কোমর আঁকড়ে ধরে একদম কাছে টেনে নিল। গম্ভীর স্বরে ডাকল, তোলা। পলক ঝাপটিয়ে আখিদয় মেলল তুলি। নিমিষে আটকে পড়ল আদ্রর চোখের মাদকতায়। দু চোখে অদ্ভুত মুগ্ধতা ফুটে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। গভীর চাহনি আদ্রর। অন্তরটা কেমন ভয়ঙ্কর অনুভূতিতে নড়ে উঠেছে। চোখ সরাতেই আদ্র নেশা মিশ্রিত স্বরে বলে উঠল, যদি তোমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিই, তোমার মন কি কষ্ট পাবে তুলা? বাক্যহারা হয়ে গেল তুলি। বক্ষস্থল কেঁপে উঠল নিদারুণভাবে। এই কেমন হৃদয় নিংড়ানো প্রশ্ন করে বসল আদ্র। দ্বীপ্রহর কাটিয়ে প্রকৃতি সায়ান্ন রূপে সেজে উঠেছে। দুপুর থেকে তুমুল বেগে হওয়া বর্ষণ নিজের তেজি রূপ কমিয়েছে বেশ কিছু সময় পূর্বে। ফলস্বরূপ গাছের পাতা বেয়ে ঝরে পড়ছে জলধারা। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে আসলো আদ্র। দৃষ্টি বিছানার দিকে ফেলতেই চোখে ফুটে উঠল তুলির এলোমেলো রূপ। পরনের শাড়িটা গায়ের কিছু অংশ থেকে সরে গিয়ে ফ্লোর ছুঁয়ে আছে। চোখ বুঝল আদ্র। অনুভব করল হৃদয় পটে হানা দেওয়া কাল বৈশাখীর তাণ্ডব। কিয়ৎক্ষণ বুঁজে রাখা নেত্রযুগল মেলে খাবারের প্লেটটা টি টেবিলের উপরে রাখল।
ফ্লোর হতে শাড়ির আঁচলটা হাতে নিয়ে তুলির শরীরে জড়িয়ে দিল অতি সন্তর্পণে। নয়তো মেয়েটা ঘুম থেকে জেগে নিচেকে এমন অবস্থায় দেখলে আঁতকে উঠত, লজ্জায় উদ্বিগ্ন হয়ে উঠত। এছাড়াও মেয়েটার বিধ্বস্ত এলোমেলো রূপে ঘোর লেগে আসছিল আদ্রর। ঘুমন্ত তুলিকে সম্মতি ব্যতীত স্পর্শ করার অপরাধ সে করতে চায় না। তুলির তৈলাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে ক্ষীণ হাসির ঝলক দেখা দিল আদ্রর ঠোঁটের কোণে। লজ্জা যেন মেয়েটা নিজের মধ্যে প্রখরভাবে বহন করে চলেছে প্রতিনিয়ত। তুলি দুর্বল প্রকৃতির, খুবই দুর্বল। গভীরভাবে ছুঁয়ে দেওয়ার কথা শুনেই কেমন চুপসে গেল। লজ্জায় ঢলে পড়েছিল আদ্রর বুকে, জ্ঞান হারিয়েছিল অতিরিক্ত চিন্তায়। আদ্রর তখন পাগল প্রায় হওয়ার অবস্থা। সায়রা বেগম আমরিন দৌড়ে এসেছিল রুমে, তুলিকে অচেতন অবস্থায় আবিষ্কার করে আঁতকে উঠেছিল। জ্ঞান ফেরার পর তুলি জড়তা, সংকোচ, লজ্জায় আবারও জ্ঞান হারানোর পথে। শেষমেশ সে কিনা লজ্জায় হুঁশ হারিয়ে বসল। সবাই কি না কি ভাবল। আর আদ্র মনক্ষুণ্ণ হয়নি তো? চিন্তায় তুলি কারোর সাথেই একটা কথাও বলেনি। ক্লান্ত শরীর নিয়ে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে।